গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। রাত 12টা বাজে। বর্ষা রুম থেকে বেরিয়ে চুপি চুপি হেঁটে অব্র রুমের দিকে চলে গেল। ভেজা দরজাটা একটা ধাক্কা দিতে হালকা খুলে গেল। ঘুটঘুটে অন্ধকার। বর্ষা দরজাটা আরেকটু ঠেলে দিল। সে হঠাৎ একটি উচ্চ এবং গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে সোজা হয়ে দাঁড়াল। তুই আমার ঘরে উকি দিচ্ছিস কেন? বর্ষা উত্তর দিল না। অব্র তাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তারপর সুইচ টিপে ঘরের বাতি ধরাল। হ্যান্ডব্যাগটা বিছানা রাখল, শার্টের বোতাম দুটো খুলে বর্ষার দিকে তাকাল। আগের চেয়ে দ্বিগুণ গম্ভীর গলায় বলল, তুই প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? এত রাতে এখানে কি করছিস? লম্বা চওড়া বলিষ্ঠ মানুষটার সামনে তাকে প্রায় ছোট মনে হয়। সে তার দিকে ভ্রুকুটি করে তাকাল। দ্বিতীয়বার প্রশ্ন করার পরও উত্তর না পেয়ে অব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিছানায় বসল। অব্র গম্ভীর গলায় বলল, কথা বলিস না কেন? আমি কি চাচিকে ডাকব? বর্ষা কাতর গলায় বলল, আমি পানি খেতে যাচ্ছিলাম অব্র ভাই। এই ঘরের দরজা খোলা দেখি, তাছাড়া তুমি দরজা খুলে ঘুমাও না। অব্র ঝাঝাল গলায় বলল, বড়দের ঘরে উকি দেওয়া? চাচির কাছে বিচার দিতে হবে। বর্ষা মাথা নিচু করে রইল। নিচু গলায় বলল, সরিয়ে অব্র ভাই, আর হবে না। ঘরের দিকে চলে গেল। অব্র জোরে নিঃশ্বাস ফেলল। তারপর আওয়াজ তুলে, বর্ষা, শোনো। বর্ষা থেমে গেল। সে বলল, আমি আর তোমার কোনো কথা শুনব না অব্র ভাই, তুমি খুব পচা। সকাল অনেক হয়েছে। তিন্নি বর্ষার রুমে এলো। বর্ষা ঘুমাচ্ছিল, মুখ থেকে কাঁথা সরিয়ে মৃদুস্বরে ডাকল, বর্ষা, এই বর্ষা উঠ, মা তোকে ডাকছে। ঘুমন্ত কণ্ঠে বলল, আমাকে ডাকছে কেন? আমি জানি না, তোকে ডাকে, তোকে বলবে, বলল তিন্নি। তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, মা অব্রর ঘরে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে অব্রর ঘরে এলো। আসিফা বেগম বিছানায় বসে আছেন। তিনি তার ছেলের টি শার্ট আর প্যান্ট ভাঁজছেন। বর্ষা বলল, বড় আম্মু, তুমি আমাকে ডেকেছ? আসিফা বেগম তার দিকে তাকান। বলেন, হ্যাঁ। বস, তুই 2 দিন হলো হোস্টেল থেকে আসছিস, কিন্তু ব্যস্ততার কারণে তোর সাথে বেশি কথা বলতে পারলাম না। তোর সেখানে কোনো সমস্যা হয়? খাবার দাবার কেমন? বর্ষা ক্ষীণ গলায় বলল, কোনো সমস্যা নেই বড় আম্মু, আর জানো তো, খেতে একটু সমস্যা হয়। হোস্টেলের কাজের মেয়ে ভালো রান্না করে না। আসিফা বেগম বর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, কি খাবি বল, যে কয়দিন থাকবি তোর পছন্দ মতো রান্না করব। তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না বড় আম্মু, বাকিরা যা খাবে আমিও তাই খাবো। ধুর পাগল, সবাই ঘরে থাকে, তুই 3 মাসে একবার আসিস। তুই আর সবাই এক না? তুমি যা খুশি রান্না কর বড় আম্মু। বাড়ির সামনে উত্তর পাশে বাগানের মাঝখানে একটি আড্ডার কটেজ রয়েছে। বর্ষা কটেজে যেতে লাগল। ভাই বোনেরা সেখানে নাস্তা খায় আর বসে বসে গল্প করে। কটেজের কাছে আসতেই বর্ষা তার পায়ের উপর পড়ল। শব্দ শুনে সবাই তার দিকে তাকাল। তিন্নি এগিয়ে গিয়ে বিরক্ত গলায় বলল, দেখে হাঁটা উচিত। এখন উঠ, আমার হাত ধরে। বর্ষা রাগী গলায় বলল, কে এখানে কলার ছোকলা ফেলছে? অব্র বাম হাতের তর্জনী কপালে রেখে বলল, আমি ভুলে ফেলছি। সেখানেই থেমে থাকেনি বর্ষা। সে রুমে চলে গেল। সারাদিন ঘর থেকে বের হয়নি। সন্ধ্যায় বেরিয়ে নিচে গেল। সবাই ড্রয়িং রুমে বসে জরুরি আলোচনা করছে। তাদের কাছে বসে দেখা গেল অব্র ভাইদের বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনা করছেন, আর যা কিছু কিনতে হবে তার একটি তালিকা তৈরি করছে। সেখান থেকে বর্ষা উঠে গেল। অন্ধকারে ছাদে এসে দাঁড়াল। সে অন্ধকারকে খুব ভয় পায়। সন্ধ্যার পর বারান্দায় ও যায় না, ঘরের আলো জ্বালিয়ে ঘুমায়। আজ হঠাৎ করেই ভয় কেটে গেল। হুট করে নীরবে কাঁদতে লাগল। আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, অব্র ভাই বিয়ে করছেন? তুই কাঁদছিস কেন? কি হয়েছে? পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠল বর্ষা। সিনিয়র দেখলে যে সালাম দিতে হয় সেটা কি জানো, মিস স্নো হোয়াইট? পুরুষালী কণ্ঠের সম্বোধনে স্নো হোয়াইট বলতে যে তাকেই বোঝানো হয়েছে তা বেশ বুঝল ধারা। কারণ স্নোর মতো ধবধবে সাদা গোল কামিজ পরে আছে যে ও।
সাথে সাদা ওড়না ও চুড়িদার। তবুও ভীষণ দ্বিধা নিয়ে তাকালো। স্বভাবসুলভ ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, আমায় বলছেন? ছেলেটি তাচ্ছিল্য করে বলল, না, পূর্ণিমার চাঁদকে বলছি গু। পরক্ষণেই মুখে গম্ভীর ভাব এনে বলল, এদিকে এসো। ধারা ইতস্তত করতে শুরু করল। তবুও ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল সে। পাশেই একটি মেয়ে ধারাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ধারা এগিয়ে আসতেই ছেলেটি কাছে দাঁড়াল। অতঃপর গলা ঝেড়ে বলল, সিনিয়রদের দেখলে সবসময় সালাম দিতে হয়, এটা জানো না? আপনাদের দেখে সিনিয়র লাগছে না আমার। ধারার মিহি কণ্ঠে বলা কথাটা যেন অপমানের সূচ হিসেবে বিঁধল ছেলেটির কাছে। সে দাঁত কিডমিট করে বলল, বলতে কি চাও? ধারা তৎক্ষণাৎ বলে উঠল, না না, আমি অন্য মিনিং করে বলিনি কথাটা। আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের অনেকটা সমবয়সী লাগছে, তাই আর কি। ছেলেটি সন্তুষ্ট হল ধারার কথায়। কুনুই দিয়ে পাশে থাকা মেয়েটিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, একে দিয়ে কি করানো যায় রে উৎসাহ? উৎসার যেন হুঁশ নেই। সে ধারাকে দেখছে। ধারার অস্বস্তি লাগছে উৎসার তাকানো দেখে। ছেলেটি ভ্রুকুচকে তাকিয়ে আবারও বলল, কি রে, কিছু বল। উৎসাহ আনমনে বলে ফেলল, মাশাল্লাহ গু। হোয়াট? বেশ জোরে চেঁচিয়ে উঠল সে। উৎসার এতক্ষণে হুঁশ এলো। কানে আঙুল দিয়ে বলল, আইদের বাচ্চা। আস্তে। আইদ গলা ঝেড়ে নিল। অতঃপর চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল, তোকে জিজ্ঞেস করলাম কি, আর তুই বলছিস কি? উৎসাহ আমতা আমতা করতে লাগল। ধারাকে খুঁটিয়ে দেখতে গিয়ে এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছিল যে মনে যা এসেছিল তাই বলে ফেলেছে। আহামরি সুন্দর সে নয়, তবে ভীষণ রকমের স্নিগ্ধ তার চাহনি।